আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে অ্যাকোয়াকালচার। অ্যাকোয়াকালচার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে সাধারণত অ্যাকোয়াকালচার বলতে আমাদের প্রথমেই মনে হয় হয়তো যে অ্যাকোয়াকালচার বলতে মাছ চাষকে বোঝানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মাছ চাষকে স্পেসিফিক্যালি বলা হয় যেটা সেটা হচ্ছে পিসিকালচার। অ্যাকোয়াকালচার বলতে বোঝানো হয় অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন যে কোনো রকমের প্ল্যান্ট বা অ্যানিম্যাল চাষ, সেটাকেই বলা হয় কিন্তু অ্যাকোয়াকালচার। এবার অ্যাকোয়াকালচারের বিভিন্ন টাইপ হয়, যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ যে কোনো অ্যাকচুয়ালি জীব চাষ। এবার সেটা যদি মাছ হয় তাহলে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ফিশারিজ। বা ফিশারিজ বলতে অ্যাকচুয়ালি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট যে কোনো অ্যানিম্যাল চাষের ক্ষেত্রেই সেটা হতে পারে। মানে অ্যাকচুয়ালি যদি আমরা পার্ল কালচার পড়ি তাহলে সেটাও কিন্তু ফিশারিজেরই একটা পার্ট। আর উইডি কালচার বলতে যেটা বোঝানো হয় অ্যাকোয়াটিক, মানে অ্যাকোয়াটিক ইম্পর্টেন্ট, মানে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাকোয়াটিক প্লান্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যখন চাষ করা হয় সেগুলো হচ্ছে উইডি কালচার। মানে হচ্ছে সোজা কথায় যে জলজ প্রাণী চাষকে অ্যাকচুয়ালি বলা হয় ফিশারিজ, আর জলজ উদ্ভিদ চাষকে বলা হয় যেটা সেটা হচ্ছে উইডি কালচার। এবার ন্যাচারালি দেখো যে এই ফিশারিজের মধ্যে আবার অনেক ব্রাঞ্চ আছে, যেমন কার্প কালচার, যেমন মানে খাবার উপযোগী যে মাছগুলো রয়েছে যেগুলোকে আমরা প্রধান খাদ্যবস্তু হিসেবে গ্রহণ করে থাকি, সেই মাছগুলোকে যখন চাষ করা হয় তখন সেটাকে বলা হয় কার্প কালচার। কারণ এমন অনেক সময় হয় যে কিছু মাছ যেগুলো দেখবে অ্যাকোরিয়ামেতে রাখি সেই মাছগুলো আমরা চাষ করছি, সেগুলো কিন্তু সবই পিসি কালচার বা ফিশারিজের আন্ডারে আসছে, কিন্তু সেগুলো খাদ্যযোগ্য মাছ নয়, সেই জন্য সেইটাকে কিন্তু কার্প কালচার বলা যাবে না। অন্যদিকে দেখো পার্ল কালচার মানে মুক্ত ঝিনুক যেটা চাষ করা হয় সেই পদ্ধতিটাও কিন্তু অ্যাকচুয়ালি ফিশারিজের আন্ডারেই আসবে। অন্যদিকে পিসি কালচার, পিসি কালচার স্পেসিফিক্যালি মাছ চাষকে বলা হয় পিসি কালচার। মানে ফিশারিজ যেটা আমরা বলি, ফিশারিজ বলতে বোঝানো হয় অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন যে কোনো প্রাণী প্রতিপালন। আর স্পেসিফিক্যালি যদি শুধু মাছের কথা বলা হয় যে শুধু মাছ চাষ, সেটাকে বলা হয় পিসি কালচার। আর অন্যদিকে চিংড়ি মাছের যে চাষ হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রন কালচার। এটা খুব ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, কারণ প্রন কালচার আমাদের এখানে প্রচুর হয় এবং সেগুলো বেশিরভাগ কিন্তু বাইরের দেশে এক্সপোর্ট হয়ে যায়। এবার যখনই আমরা ফিশারিজের কথা পড়তে আসবো তখন দেখো দু রকম ফিশারিজের কথা বলা হয়, একটা হচ্ছে ইনল্যান্ড ফিশারি আর একটা হচ্ছে মেরিন ফিশারি। ইনল্যান্ড ফিশারি মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার, নদী পুকুর বা দিঘির জলেতে যে মাছ চাষ হয় সেটাই হচ্ছে ইনল্যান্ড ফিশারি। আর অন্যদিকে মেরিন ফিশারি হচ্ছে সমুদ্রের মধ্যে যে মাছ চাষ করা হয় সেইটাই কিন্তু মেরিন ফিশারিজের আন্ডারে আসে। যদিও সমুদ্রের মধ্যে মাছ চাষ সেই অর্থে খুব একটা করা হয় না, মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে ক্যাপচার ফিশারিজ। সমুদ্রের জলেতে যাওয়া হয় এবং সেখান থেকে মাছ ধরে নিয়ে চলে আসা হয়। এবার দেখো ইনল্যান্ড ফিশারিজ হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াটার ফিশারিজ। মানে সেক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বিভিন্ন পুকুর নদী বা লেক, বড় জলাশয় যেগুলো রয়েছে যেগুলোকে আমরা দিঘি বলে থাকি, সেই সমস্ত জায়গায় যখন চাষ করা হয় তখন সেগুলোকে বলা হয় ইনল্যান্ড ফিশারি। অন্যদিকে দেখা যায় আরেকটা টাইপের ফিশারিজ হয় যেটাকে বলা হয় ব্র্যাকিশ ওয়াটার ফিশারি, যেটা হচ্ছে যেখানে মিঠে জল আর স্বাদু জল মিশছে সেই জায়গাতেই দেখবে যে অ্যাকচুয়ালি যে মিশ্রিত জলে যে চাষ হয় সেটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে এস্টুয়ারি ফিশারি বা ব্র্যাকিশ ওয়াটার ফিশারি যেটাকে বলা হয়। এবার দু রকমের হয়, একটা হচ্ছে খাড়ি, যেখানেতে ঠিক নদীটা এসে সমুদ্রের জলে মিশছে সেই জায়গাটাকে বলা হয় খাড়ি। আর একটা হয় ভেরি, যেখানে দেখা যায় যে যখনই জোয়ার আসে জলের মধ্যে, আপার টাইড, তখন কিন্তু জল যেটা সেটা ভেতর দিকে অনেকটা ভেতর অব্দি কিন্তু সমুদ্রের পাড়ে ঢুকে যায়, কিন্তু পরে যখন আবার ভাঁটা চলে জলটা যখন নেমে যায় তখন এই ভেতরের দিকের জমিগুলোর মধ্যে কিছু কিছু জায়গা এমন থাকে যে জায়গার মানে মাটিটা হয়তো নিচু, সেখানে সমুদ্রের জলটা জমে থেকে যায়। আর সেইখানেতেই কিন্তু বেশ কিছু প্রাণী চাষ করা হয়, তবে তার মধ্যে সব থেকে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে চিংড়ি মাছের চাষ। এটা ছাড়াও দেখো যখন আমরা মেরিন ফিশারিজের কথা বলছি সেটা হচ্ছে সমুদ্রের জল থেকে মাছ ধরা। এবার সেটা দু রকম হয়, একটা হচ্ছে কোস্টাল ফিশারি। কোস্টাল ফিশারিতে যেটা হয় যে ছোট ছোট নৌকা বা ছোট ছোট ডিঙি যেগুলোকে বলে, সেইগুলো নিয়ে আশপাশের সংলগ্ন অঞ্চল, সমুদ্র সংলগ্ন অঞ্চলের যে সমস্ত জেলেরা আছে তারা দেখবে সমুদ্রে যায় এবং তারা জালে করে কিন্তু মাছগুলোকে ধরে নিয়ে চলে আসে। এবং এটা কিন্তু খুব একটা গভীর সমুদ্রে যায় না, সমুদ্রের ধারে কাছেই তারা কিন্তু পাড়ের ধারে কাছেই থাকে। তো এইভাবে যখন ফিশারিজ করা হচ্ছে তখন সেটাকে বলা হয় কোস্টাল ফিশারি। আর যখন বড় বড় জাহাজে করে দু মাঝ সমুদ্রে যাওয়া হয় এবং
হয়তো 8 দিন, 10 দিন, 15 দিন সেখানে থেকে তারা মাছ সংগ্রহ করে এবং হিউজ পরিমাণ সেখানে মাছ ধরে আনে। তো সেইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিপ সি ফিশারি। কিন্তু এগুলো সবই দেখো ক্যাপচার ফিশারি, মানে হচ্ছে যাওয়া হচ্ছে, মাছটাকে ধরে নিয়ে চলে আসা হচ্ছে, কিন্তু কোনো রকম কালচারের কথা কিন্তু এখানে বলা হয় না। তো সেই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য দেখো এরপরই আমরা পড়ছি যে ফিশারিজ দু রকম হয়, একটা হচ্ছে ক্যাপচার ফিশারি আর একটা হচ্ছে কালচার ফিশারি। ক্যাপচার ফিশারি মানে হচ্ছে জাস্ট নদীতে বা কোনো একটা বড় জলাশয়ে অথবা ধরো সমুদ্রের মধ্যেতে যাওয়া হচ্ছে এবং সেখানে জাল দিয়ে মাছ ধরে নিয়ে চলে আসা হচ্ছে এবং বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই ফিশারিজটাকে অ্যাকচুয়ালি বলে ক্যাপচার ফিশারিজ। এবং ক্যাপচার ফিশারিজ যেটা হয় সেটা দেখো ফ্রেশ ওয়াটারেও হতে পারে এবং মেরিন ওয়াটারেও হতে পারে, সমুদ্রের মাঝেতে গিয়েও মাছ ধরে আনা যেতে পারে। এবার সমুদ্রের মাঝেতে যখন মাছ খুঁজতে যাওয়া হয়, কারণ নদীর মধ্যে বা পুকুরের মধ্যে বা দিঘির মধ্যে মাছ অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া সুবিধা, কিন্তু বড় সমুদ্রের মধ্যে কোথায় মাছ আছে এটা ডিটেক্ট করাটা সব থেকে বেশি সমস্যাকর হয়। তো সেই কারণেই দেখা যায় কিছু টেকনিক আছে যেগুলো যেমন দেখো রিমোট সেন্সিং টেকনিক। এক্ষেত্রে যেটা করা হয় স্যাটেলাইটের সাহায্যে অ্যাকচুয়ালি বোঝা যায় যে সমুদ্রের জলের কোন জায়গায় সেখানে মাছ রয়েছে, কারণ যেখানে প্রচুর পরিমাণে মাছ থাকবে সেখানে সমুদ্রের জলের ভাইব্রেশন অনেক ভালো হবে। অন্যদিকে আরও দেখা যায় কিছু ডিভাইস পাওয়া যায় যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সোনার, মানে আল্ট্রাসনিক সাউন্ড নির্গত করে এবং সেইটা আশপাশের পরিবেশে ধাক্কা খেয়ে ফিরে আসে এবং সেইটা দিয়ে ডিটেক্ট করা হয় যে অ্যাকচুয়ালি আশপাশে কোথায় মাছের ঝাঁক আছে, এবং সমুদ্রের জলেতে এইভাবেই কিন্তু মাছ খোঁজা হয়। তো এই ডিভাইসটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ডিপার। তো এইগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি বড় সমুদ্রের মাঝেতে মাছ খুঁজে পেতে অনেকটা সুবিধা হয়, যার জন্যই কিন্তু সেখান থেকে মাছ ধরে আনা হয়। এবার অন্যদিকে কালচার ফিশারিজের কথা যখনই অ্যাকচুয়ালি বলা হয়, তখন কালচার ফিশারিজ মানে হচ্ছে এক্ষেত্রে একদম মাছকে ছোট থেকে ডিম থেকে লালন পালন করে বড় করা হয় এবং সেখানে বাজার বিক্রি করে সেইখান থেকেই অর্থ পাওয়া যায়। তো এই কালচার ফিশারিজ যেটা হয়, এই কালচার ফিশারিজটা দেখো একদম ইনডোর সিস্টেমেও অনেক সময় করা হয় কাঁচের অ্যাকোরিয়ামের মধ্যে, আবার অনেক সময় আউটডোর সিস্টেমে আর্টিফিশিয়াল সমস্ত গঠন তৈরি করে সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে এই ফিশারিজটা করা হয়। তো এই ক্ষেত্রে এটা কিন্তু গোটাটাই যেটা, সেটা হচ্ছে কালচার ফিশারি, যে পুরোপুরি মাছ চাষ যেটাকে বলা হয় সেটা। এবার যখনই সমুদ্রের জলেতে যাওয়া হয় এবং সমুদ্রের জল থেকে মাছ ধরে আনা হয়, তখন অনেক সময় এমন হয় যে মাছের ঝাঁক যখন ধরা পড়ছে, এবার সেটা ধরো এই যে সমুদ্রের মাছ, সমুদ্র থেকে মাছ ধরা হচ্ছে, মানে এই ছবিটাতে দেখানো হচ্ছে বা এই ছবিটাতে দেখানো হচ্ছে, বা এইগুলো অনেক সময় সমুদ্রের পাড়ে সেখানেতে বড় বড় দেখো এরকম বাঁশের সাহায্যে নেটগুলোকে টাঙানো রয়েছে, এবং এখানেও কিন্তু ওই রকম যে সমুদ্রের যে জলটা ঢুকছে, খাড়ি বা ভেরি যে অঞ্চলগুলো থাকে সেই জায়গা থেকেও এইভাবে কিন্তু মাছ প্রচুর পরিমাণে ধরা হয়। এবার এই মাছগুলোর মধ্যে কিছু মাছ ছোট হয়, কিছু মাছ বড় হয়। বড় মাছগুলোকে বাজারে খুব সহজে বিক্রি করে দেওয়া যায়, কিন্তু ছোট মাছগুলোর সেই অর্থে খুব ভালো দাম পাওয়া যায় না। তখন যেটা করা হয় যে অ্যাকচুয়ালি সমুদ্রের ধারে সেখানে বড় বড় জাল দিয়ে এরকম টাইপের কিছু গঠন তৈরি করে দেওয়া হয়, এবং এরকম গোল বলের মতো বা এইরকম দেখো যেরকম অ্যাকচুয়ালি কুয়ো যেরকম হয় সেই রকম টাইপের একটা গঠন তৈরি করে দেওয়া হয়, এবং এর আকৃতি কিন্তু বিরাট বড় হয়। একজন মানুষের সাপেক্ষে ছবিটা দেখলেই বুঝতে পারবে এর আকৃতি অনেকটা বড়, এবং এটা বাইরে থেকে বেশ কিছুটা এরকম টাইপের দেখতে লাগে, যে ওপর দিকটাতে কিছু ফ্লোটার থার্মোকল দেয়া থাকে যার জন্য গোটা জিনিসটা ভাসে, কিন্তু নিচের দিকে যে বিরাট নেট তার নিচের দিকে থাকে, এবং তার মাঝেতে ছোট মাছগুলোকে এনে ফেলে দেওয়া হয়। তাতে কি হয়, এই জলজ পরিবেশের মধ্যেই এরা কিন্তু আস্তে আস্তে গ্রো করে, এবং গ্রো করে যখন বড় হয় তখন আবার এখানেতে নেটিং করে এখান থেকে জাল টেনে এইখান থেকে আবার ওই মাছগুলোকে বিক্রি করে দেওয়া হয়। এবার এই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেমিকালচার। তার কারণ হচ্ছে যে মাছগুলোকে দেখো ম্যাচিওর অবস্থাতে ধরে আনা হচ্ছে, যেগুলো আকারে ছোট সেইগুলোকে এখানে রেখে সাময়িকভাবে প্রতিপালন করা হচ্ছে, কিন্তু সেইভাবে আলাদা করে খাবার দেয়া বা লালন পালনের কিছু কিন্তু সেইভাবে দরকার পড়ে না, কারণ মোটামুটি সমুদ্রের জল থেকে এরা কিন্তু খাবার পেয়ে যায়। তো সেই কারণে দেখো জাস্ট একটু ওদেরকে রেখে বড় করা হচ্ছে, তারপর সেটাকে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবার এই ধরনের যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় সেমিকালচার মেথড, যে অর্ধেকটা এখানে দেখো কালচার করা হচ্ছে। এবার চলে আসছে অ্যাকচুয়ালি কার্পের কথায়, অর্থাৎ যে মাছগুলো সাধারণভাবে পুকুরেতে আমরা চাষ করি এবং যেগুলো খাবারের উপযোগী মাছ। এবার সবার প্রথম পড়তে হবে যে এই কার্পের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী।
প্রথম জিনিস হচ্ছে কার্পের কোনো অতিরিক্ত শ্বাসঅঙ্গ থাকে না, মানে এই যে রুই, কাতলা, মৃগেল যেগুলোকে আমরা চাষ করি বা যেগুলো আমাদের প্রধান খাদ্য হিসেবে খাচ্ছি, সেগুলোর তাদের কিন্তু কোনো অতিরিক্ত শ্বাসঅঙ্গ নেই। সেকেন্ড, এদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মাথার মধ্যে কোথাও কোনো আঁশ থাকে না, কখনো মাথার মধ্যেতে আঁশ থাকবে না। থার্ড হচ্ছে এয়ার ব্লাডার প্রেজেন্ট, এদের সবারই কিন্তু অ্যাকচুয়ালি পটকা বা বায়ুথলি যেটা বলা হয় সেটা কিন্তু থাকে। অন্যদিকে টিথ অ্যাবসেন্ট, এদের কিন্তু দাঁত যেটা সেটা কখনোই থাকে না। তো এইগুলি কিন্তু কার্পের বৈশিষ্ট্য। এবার কার্পের আমরা কিছু এক্সাম্পল পড়ব। প্রথম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে ইন্ডিয়ান কার্প, ভারতীয় যে কার্পগুলো রয়েছে যেগুলো আমাদের পুকুরেতে বা নদীতে চাষ করার চেষ্টা করা হয় বা চাষ করা হয়, তো সেইগুলোকেই বলা হয় যেটা সেটা হচ্ছে মেজর কার্প। এবার মেজর কার্প যেগুলো অ্যাকচুয়ালি যাদের গ্রোথ রেটটা খুব বেশি তাদেরকে বলা হয় মেজর কার্প, আর যাদের গ্রোথ রেটটা কম তাদেরকে বলা হয় মাইনর কার্প। আমাদের দেশীয় যে মেজর কার্প আছে তার মধ্যে দেখো রুই, কাতলা, আর দেশীয় যে মাইনর কার্প রয়েছে সেটা হচ্ছে বাটা এবং পুঁটি মাছ। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাইনর কার্প। এবার এই মাছগুলোর আকার ছোট হলেও এদের থেকে পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, বড় মাছের থেকেও ছোট মাছগুলোর পুষ্টিগুণ, নিউট্রিটিভ ভ্যালু কিন্তু অনেক বেশি হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের আয়ন যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এদের রিচ সোর্স হিসেবে কিন্তু এই সমস্ত যেগুলো মাইনর কার্প রয়েছে সেইগুলো কিন্তু কাজ করে। তার জন্য এটাও অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রেই চাষ করা হয়। আর অন্যদিকে যে মাছ চাষকে আরো ভালো করে করার জন্য বাইরের দেশ থেকে কিছু মাছ এনে আমাদের দেশেতে চাষ করা হয়, তো সেগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি এক্সোটিক কার্প। এবং এক্সোটিক কার্প যেগুলো ইউজ করা হয় সেগুলো সবই কিন্তু মেজর কার্প, কারণ সেগুলো মেনলি আমরা ব্যবহার করে থাকি, তাদের গ্রোথ রেটটা বেশি বলে অল্প সময়ে কিন্তু প্রোডাকশন পাওয়া যায়। যেমন দেখো আমেরিকান কার্প একটা রয়েছে যেটার নাম হচ্ছে সাইপ্রিনাস কার্পিও। এটা ছাড়াও দেখা যায় সিলভার কার্প, এই যে ছবি যেটা রয়েছে এটা হচ্ছে সিলভার কার্পের ছবি, হাইপোপথ্যালমিকথিস মনিট্রিক্স এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেম। অন্যদিকে গ্রাস কার্পও একটা আছে যেটা হচ্ছে টিনোফ্যারিঙ্গোডন আইডেল্লা। তো গ্রাস কার্প অ্যাকচুয়ালি যেটা ব্যবহার করা হয় যে যদি কোনো সময় দেখা যায় কোনো পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কচুরিপানা হয় তাকে অ্যাকচুয়ালি নির্মূল করা, বা প্রচুর পরিমাণে যদি শ্যাওলা হয় তাহলে তাকে নির্মূল করা এমনিতে কিন্তু অসুবিধাজনক হয়, কিন্তু তখন গ্রাস কার্প যদি চাষ করা হয় তারা কিন্তু অনেকটাই এই ধরনের অ্যাকচুয়ালি কচুরিপানা বা অ্যালগি যেগুলো থাকে সেগুলোকে খেয়ে বেশ কিছুটা পুকুরটাকে কিন্তু পরিষ্কার রেখে দেয়। তো এই রকমই দেখো বিভিন্ন মেজর কার্প এবং মাইনর কার্প রয়েছে যেগুলোকে আমরা চাষ করে থাকি। এবার যখনই অ্যাকচুয়ালি এই ধরনের কার্প আমরা পুকুরের মধ্যে চাষ করতে যাব, তো তখন দেখা যায় যে জলটাকে সবার প্রথম প্রিপেয়ার করতে হয়, যে জলের মধ্যেতে আমরা মাছ চাষ করতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি প্রথমেই কতগুলো জিনিস একটু খেয়াল রাখতে হয় যে ওই পুকুর বা নদী বা দিঘি যেখানেতে আমরা মাছ চাষটা করছি সেখানে যাতে মাছ যেগুলোকে আমরা চাষ করছি প্রত্যেকের জন্যই যথেষ্ট পরিমাণে থাকার জায়গা এবং তার সাথে সাথে খাবার সেটা যেন থাকে। কারণ এমন কখনোই না হয় যে অল্প ছোট জলাশয়ে প্রচুর মাছকে ছেড়ে দিলাম, তাহলে তারা নিজেদের মধ্যে থাকার বা খাবারের অভাব হওয়ার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে মারা যেতে পারে। সেকেন্ড হচ্ছে জলটা কিন্তু খুব বেশি পলিউটেড হলে হবে না, তার জন্য অবশ্যই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সেখানে কম হতে হবে। যত বিওডি ভ্যালু কম হবে তত জানতে হবে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। আশপাশে চারপাশে প্রচুর গাছপালা থাকতে হবে যেটা জলের টেম্পারেচারকে এক্সেসিভ বাড়তে দেবে না, সেটাও কিন্তু মাছ চাষের জন্য একটা উপযোগী বৈশিষ্ট্য বলা যায়। অন্যদিকে মাঝে মাঝে যখনই মাছ চাষ করা হবে তার আগে যে জল রয়েছে পুকুরে সেটা বেশ কিছুটা কমিয়ে ফেলে বা পুকুরটাকে একদম পুরোপুরি শুকিয়ে নিয়ে সেখানেতে চুন ছড়িয়ে দেওয়া হয় এবং মহুয়া অয়েল কেক মানে হচ্ছে মহুয়া খোল ছড়িয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি চুন এটা ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ পুকুরের জলের যে নিচের যে তলটা রয়েছে সেখানকার যে জীবাণুগুলো আছে লাইম বা চুন সেগুলোকে নষ্ট করে দেয়। আর মহুয়া অয়েল কেক হচ্ছে অ্যাকচুয়ালি সার হিসেবে কাজ করে, যার জন্য যখন পুকুরেতে জল দেওয়া হবে তখন সবুজ উদ্ভিদ যেগুলো অ্যাকচুয়ালি পুকুরের প্রডিউসার হিসেবে কাজ করবে তাদের গ্রোথ রেট যেটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার মাছ চাষ করার আগে সবার প্রথম মাছের যে লাইফ সাইকেলটা সেটা একটু স্টাডি করতে হবে। সবার প্রথম যেটা অ্যাকচুয়ালি দেখো মাছ চাষের সময় তৈরি হয় সেটা হচ্ছে ডিম। ডিম ফুটেই প্রথমেই যে ছোট ছোট মাছগুলো তৈরি হয় সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় স্পন, যেগুলো ওই 6.5 থেকে 7 মিলিমিটার মতো হয়। তারপর দেখো যেটা একটু যখন ওটা বড় হয় 1 ইঞ্চি মতো লেন্থ হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্রাই। এবং তারপর সেটা যখন আরো একটু বড় হয় 4 ইঞ্চি মতো হয় তখন সেটাকে বলা হয় ফিঙ্গারলিং, এবং ফিঙ্গারলিং এর পরেই কিন্তু ম্যাচিওর স্টেজ যেটা সেটাতে চলে যায়। তার লাইফ সাইকেলের মধ্যে প্রথমেই দেখো স্পন একদম ছোট ডিম ফুটেই যেটা তৈরি হচ্ছে যেটাকে অনেক সময় ডিম পোনা বলা হয়।
এরপর যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্রাই। এটাকে দেখে বাংলায় ধানি পোনা বলা হয়। অ্যাকচুয়ালি 1 ইঞ্চি মতো এর লেন্থ হয় এবং এই অবস্থাতেই এগুলোকে পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয় যারা মাছ চাষ করে। আর ফিঙ্গারলিং যেটা, সেইটাই অ্যাকচুয়ালি চারা পোনা যেটাকে বলা হয়, যে মোটামুটি দেখা যায় যে 4 ইঞ্চি মতো এর লেন্থ হয়। তো এই আর কি গঠনটা আমরা এদের লাইফ সাইকেলের মধ্যে সেখানেতে দেখতে পাই। এবার যখনই দেখো মাছ চাষ করতে যাওয়া হয়, সবার প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মাছের ডিম। এবার ন্যাচারাল প্রসেসেও কিন্তু মাছের ডিম অনেক জায়গা থেকে অ্যাকচুয়ালি কালেকশন করা হয় এবং অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল একটা পদ্ধতির সাহায্য নেওয়া হয় যেটাকে বলা হয় হাইপোফাইজেশন বা ইনডিউস ব্রিডিং। অ্যাকচুয়ালি সবার প্রথম ন্যাচারাল প্রসেসে যেটা করা হয় যে নদী থেকে অ্যাকচুয়ালি মাছের ডিম কালেক্ট করা হয় এবং কিছু মানুষজন আছে যে যারা কিন্তু মানে মোটামুটি খেয়াল রাখে যে কোথায় মাছ ডিম পারে এবং সেই জায়গায় গিয়ে তারা কিন্তু ডিমগুলোকে কালেক্ট করে নিয়ে এসে বাজারে বিক্রি করে। এবার যখনই মাছ ডিম পাড়তে যায়, যে বর্ষাকালই হচ্ছে মাছের অ্যাকচুয়ালি প্রজনন ঋতু, সেই সময় যখনই বৃষ্টির জল পুকুরে বা দিঘিতে পড়ে, তখন ওই বৃষ্টির জলের কারণে জলের মধ্যে যে আন্দোলন শুরু হয়, যে জলটা যে ভাইব্রেট করতে স্টার্ট করে, তাতেই দেখা যায় যে মাছের পিটুইটারি গ্ল্যান্ডগুলো ম্যাচিওর হয় এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ, এলএইচ এই হরমোনগুলো তৈরি হতে শুরু করে এবং যেটা টেস্টিস ওভারির ওপরে এসে কাজ করে এবং স্পার্ম ওভা প্রোডাকশন যেটা সেটাকে বাড়ায়। তো সেই জন্যই বর্ষাকালেই কিন্তু এদের স্পার্ম ওভা এগুলো ডেভেলপ করে। এবার যখনই স্পার্ম ওভা ম্যাচিওর হয়ে যায়, অ্যাকচুয়ালি মেল ফিমেল মাছ সবাই জলাশয়ের একটা সাইডেতে এসে সবাই কিন্তু তাদের মধ্যে থেকে যে শুক্রাণু বা ডিম্বাণুগুলো রয়েছে সেগুলো বাইরে নির্গত করতে শুরু করে এবং এই পদ্ধতিটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পটিং। এবং ওই জলের মধ্যেতেই দেখা যায় শুক্রাণু ডিম্বাণু সেগুলো যুক্ত হয় এবং ওদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় এবং সেখানেতেই দেখা যায় যে ওই ফার্টিলাইজেশন হয় এবং ডিমগুলো নিচেতে এসে পড়ে। তো এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পনিং। এটা মোটামুটি দেখা যায় জুন জুলাই মাসে সব থেকে বেশি হয়। এবার দেখো যে এই ফার্টিলাইজড এগগুলো যখন নিচেতে জলের মধ্যে পড়ে থাকে, তখন সেটা কিন্তু পুরো এই রকম ফার্টিলাইজড এগগুলোকে দেখতে হয়, পুরো কাঁচের বল যেরকম ছোট ছোট রয়েছে সেই রকম টাইপের দেখতে হয়। এবার যারা অ্যাকচুয়ালি জানে যে কোথায় মাছ ডিম পারে, সেইখানেতে তারা গিয়ে কোনো মোটা কাপড় দিয়ে বা গামছা দিয়ে জলের নিচে থেকে এই ডিমগুলোকে সমস্ত কালেক্ট করে এবং সেগুলোকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে, বা যে নির্দিষ্ট পুকুরের মধ্যেতে মাছ চাষ করা হবে সেই পুকুরে গিয়ে এই ডিমগুলোকে সমস্ত আস্তে আস্তে ফেলে দেওয়া হয়। এইভাবে দেখো অ্যাকচুয়ালি মাছের ডিম ন্যাচারালি কালেক্ট করা যেতে পারে, কিন্তু এখানে মুশকিল একটাই হয়, সেটা হচ্ছে যখন ডিম পারে তখন কিন্তু অনেক মাছ একসাথে ডিম পারে, যার জন্য এমন হয় যে এই ডিমগুলো দেখে বোঝার উপায় নেই যে এর মধ্যে কোনটা শাকাশি মাছ কোনটা মাংসাশী মাছ। এবার সব ডিম নিয়ে গিয়ে যখন পুকুরে ফেলে দেওয়া হয়, এমন হতেই পারে যে সেখানে কিছু মাংসাশী মাছের ডিমও হয়তো বেশ কিছু মিশে ছিল। তারা যখন গ্রো করবে তখন কিন্তু তারা আবার পরবর্তী ক্ষেত্রে শাকাশি মাছগুলোকে খেয়ে ফেলবে, তাহলে সেইটা কিন্তু আবার একটা সমস্যার সৃষ্টি হয়। তো সেই জন্য দেখা যায় যে এই সমস্যাটা থেকে এড়ানোর জন্য যে পুরোপুরি একই রকমের মাছের চাষ, যেটাকে বলা হয় মোনোকালচার, যে শুধু রুই মাছ বা শুধু কাতলা মাছ, স্পেসিফিক মাছের চাষের জন্য আলাদা করে আর্টিফিশিয়ালি সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে ডিম তৈরি করে নেওয়া হয়। কিভাবে সেটা করা হয় সেই পদ্ধতিটাই আমরা এখানে পড়ব এবং সেই পদ্ধতিটাকেই বলা হয় হাইপোফাইজেশন বা ইনডিউস ব্রিডিং। হাইপোফাইজেশন এই জন্য বলে কারণ পিটুইটারির আরেক নাম হচ্ছে হাইপোফাইসিস। অ্যাকচুয়ালি পিটুইটারির নির্যাস থেকে ইঞ্জেকশন তৈরি করে মাছের মধ্যে দেওয়া হয় এবং তার ফলেই কিন্তু মাছ ডিম পারে এবং যে মাছকেই অ্যাকচুয়ালি ইঞ্জেকশন দেওয়া হবে স্পেসিফিকলি সেই মাছই ডিম পারে। এবার রুই মাছকে হয়তো এই ইঞ্জেকশন দেওয়া হলো, তাহলে রুই মাছগুলো সেখান থেকে ডিম পারলো এবং সেখান থেকে কিন্তু সবকটাই রুই মাছেরই ডিম পাওয়া যাবে। তার জন্য স্পেসিফিক কোনো মাছ চাইলে সেই স্পেসিফিক মাছকে চাষ করা সম্ভব, যেটা কিন্তু ন্যাচারাল মেথডে কোনোদিনই সম্ভব নয়। এবার দেখো হাইপোফাইজেশন যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, এবং এটা যেহেতু কৃত্রিমভাবে ইনডিউস করা হচ্ছে, তো সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনডিউস ব্রিডিং। এবার হাইপোফাইজেশন যেটা পদ্ধতিটা, সেটাতে যেটা করা হয় সেটা হচ্ছে পিটুইটারি অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের যে স্কাল বোন হয় বা মাছের ক্ষেত্রেও তার যে স্কাল বোন, সেখানে সেলা টার্সিকা বলে অ্যাকচুয়ালি মাছের স্কাল বোনের নিচের দিকে স্ফেনয়েড বোন বলে একটা স্ফেনয়েড অস্থি আছে, তার মধ্যে ছোট্ট একটা পকেটের মতো গঠন থাকে যেটাকে বলা হয় সেলা টার্সিকা। এই সেলা টার্সিকার মধ্যেই অ্যাকচুয়ালি পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে। এবার যখনই কোনো মাছকে বাজারে বিক্রি করা হয়, বড় ম্যাচিওর মাছ যখন বাজারে বিক্রি করা হয়, তখন সেই মাছ থেকে অ্যাকচুয়ালি মাথাটা ভেঙে পিটুইটারি গ্ল্যান্ডটাকে বার করে নেওয়া হয়। এবার যারা এক্সপার্ট মানুষজন হয়
তারা কিন্তু এই মানে একদম এত সূক্ষ্মভাবে কেটে ওই পিটুইটারি গ্ল্যান্ডটা এক্সট্র্যাক্ট করে নেয় যে মাছটাকে দেখে কিন্তু বোঝার উপায় থাকে না যে ওর থেকে পিটুইটারি গ্ল্যান্ডটাকে বার করে নেওয়া হয়েছে। কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড যেহেতু খুব ক্ষুদ্র আকৃতির গ্ল্যান্ড এবং এটা সেইভাবে কোনো কিছু মানে মাছের টেস্ট বা কিছু বাড়ায় না, সুতরাং যখন এইভাবে মাছের থেকে পিটুইটারি বার করেও নেওয়া হয়েছে তাতেও কিন্তু কিছুই যায় আসে না। এবার ওই পিটুইটারির যে গ্ল্যান্ডগুলোকে কালেক্ট করা হলো, যে মাছগুলো বাজারে বিক্রি করা হচ্ছে সেই মাছগুলো থেকে পিটুইটারি গ্ল্যান্ডগুলোকে কালেক্ট করে রেখে দেওয়া হলো। এবার রেখে দেওয়ার পর সেটাকে অ্যালকোহল বা অ্যাসিটোনের মধ্যে ওটাকে স্টোর করে রেখে দেওয়া হলো। কিসের জন্য? যে হয়তো বর্ষাকালে ন্যাচারালি মাছ ডিম পেড়েছে এবং ম্যাচিওর মাছগুলোকে বাজারে বিক্রি করা হয়েছে। এবার প্রত্যেক বর্ষাকালেই কিন্তু মাছ ডিম পারে, তাহলে ডিম অ্যাকচুয়ালি আমরা পাই মাছের যেটা সেটা হচ্ছে 1 বছর অন্তর অন্তর। কিন্তু মাছের চাহিদা অনেক বেশি, সেই জন্য আমরা হয়তো চাইছি যে 6 মাস অন্তর অন্তর মাছকে ডিম পাড়ানো হবে এবং সেখান থেকে প্রোডাকশন করা হবে নতুন মাছ। এবার মাঝেতে যদি 6 মাস বাদে আমরা ডিম পাড়াতে চাই তাহলে পুরোপুরি আর্টিফিশিয়ালি আমাদের কাজটা করতে হয় এবং সেইখানেই কিন্তু এই হাইপোফাইজেশন বা এই পিটুইটারি গ্ল্যান্ড যেগুলো সেগুলো কাজে লাগে। 6 মাস অ্যাকচুয়ালি এই অ্যালকোহল বা অ্যাসিটোনের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডগুলোকে স্টোর করে রেখে দেওয়া হয় এবং মাঝে মাঝেই কিন্তু পাল্টানো হয়, যে অ্যাসিটোন বা অ্যালকোহল যেটা সেটা কিন্তু পাল্টাতে হবে। এবার প্রথম দিকে কি করা হয় যে ফার্স্টবার হয়তো প্রথমবার পিটুইটারি গ্ল্যান্ডগুলো রাখার পর ঘন্টা দুয়েকের মধ্যেই একবার চেঞ্জ করতে হবে, তারপর হয়তো দেখা গেল 8-10 ঘন্টা বাদে একবার চেঞ্জ করা হলো, তারপর হয়তো একদিন বাদে চেঞ্জ করালো, তারপর হয়তো দেখা গেল যে 10 দিন বাদে, 1 মাস বাদে, 2 মাস বাদে এরকম করে অল্টারনেটিভলি চেঞ্জ করতে হয়। কারণ অ্যালকোহল এবং অ্যাসিটোন যেটা করে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে জল যেটা সেটাকে শোষণ করে নেয় এবং এই পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোনগুলো আছে এফএসএইচ, এলএইচ, এই হরমোনগুলো কিন্তু অ্যাসিটোন বা অ্যালকোহল কারোর মধ্যেই অ্যাকচুয়ালি ডিজলভ হয় না, তার জন্য এটা পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যেই থেকে যায়। এবার ওই গ্ল্যান্ডগুলোকে অ্যাকচুয়ালি কালো শিশির মধ্যেতে রেখে সেখানেতে অ্যাসিটোন বা অ্যালকোহল দিয়ে সেটাকে স্টোর করা হয়। সব থেকে বেশি ইউজ করা হয় অ্যালকোহলই, কিন্তু অ্যাসিটোনের কার্যকারিতা হচ্ছে অনেক ভালো, কিন্তু অ্যাসিটোন যেহেতু কস্টলি সেই কারণে অ্যাসিটোনকে সেইভাবে খুব একটা ব্যবহার করা হয় না। ম্যাক্সিমামই ব্যবহার করা হয় যেটা সেটা হচ্ছে অ্যালকোহল এবং সেখানেতে স্টোর করে কালো শিশির মধ্যে স্টোর করা হয় এই জন্য যাতে এখানে লাইট ঢুকে বা ইউভি রে ঢুকে ওই গ্ল্যান্ডের যে হরমোনগুলো রয়েছে সেগুলোকে নষ্ট না করে দেয়। এবার ওটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় বা কোনো কোনো সময় খুব বেশি ভালোভাবে যদি প্রিজার্ভ করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে ক্রায়ো প্রিজার্ভেশনের মধ্যেও ওটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া যেতে পারে। এরপর যেটা করা হয় যে একটা নির্দিষ্ট টাইম বাদে 6 মাস বাদে যখন আমার দরকার পড়বে আবার মাছকে ডিম পাড়ানোর, তখন যেটা করা হয় সেটা হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক্সট্র্যাক্ট তার নির্যাসটা বার করা হয় এবং তাকে কিন্তু ওই মাছকে অন্য নতুন মাছকে ইঞ্জেকশন দেওয়া হয়। এই পদ্ধতিটা সবার প্রথম অ্যাকচুয়ালি মানে আর্জেন্টিনার একজন মানে তিনি একজন ফিজিওলজিস্ট আর কি, যে শরীরবিদ্যা যেটা বলে, তো সেখানেতে অ্যাকচুয়ালি বিএ হোসেই বলে একজন সায়েন্টিস্ট এটা ডিসকভার করে। আর আমাদের দেশেতে সবার প্রথম এটার প্রচলন করে যে সেটা হচ্ছে ডক্টর হীরালাল চৌধুরী এবং তিনি ব্যারাকপুরের অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউট যেটা রয়েছে যেটার নাম হচ্ছে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, সিফ্রি। তো সিফ্রির উনি কিন্তু ডিরেক্টর ছিলেন এবং এই ব্যারাকপুরের উনি ডিরেক্টর ছিলেন এবং উনি সবার প্রথম ভারতে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ব্রিডিং বা এই যে হাইপোফাইজেশন টেকনিকটার সূচনা করেছিলেন। এবার এখানে যেটা করা হয় যে পিটুইটারি গ্ল্যান্ড যেটা অ্যাকচুয়ালি স্টোর করা ছিল আগের 6 মাস আগে থেকে, যে মাছগুলো ম্যাচিওর হয়েছিল সেগুলোকে যখন বিক্রি করার সময় সেই গ্ল্যান্ডগুলোকে বার করা হয় অ্যাকচুয়ালি ফ্রিজ থেকে বার করার পর সেটা টিস্যু হোমোজিনাইজারের মধ্যে 3% NaCl সলিউশনের মধ্যে ওটাকে ভাঙা হয়। প্রথম গ্ল্যান্ডগুলোকে একদম পুরোপুরি ভেঙে ফেলা হয়, মিক্সিতে যেমন গুঁড়োনো হয় সেই রকম টাইপেরই টিস্যু হোমোজিনাইজারে পুরোপুরি ওটাকে স্ম্যাশ করে নেওয়া হয়। এবার NaCl সলিউশন এই জন্য দেয় যাতে ব্যাকটেরিয়াল গ্রোথটা ওখানে আটকানো সম্ভব হয়। এরপর এই জিনিসটাকে নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রেতে ঘোরানো হয়, কারণ যখনই হোমোজিনাইজ করা হবে তখন একটা ঘোলাটে টাইপের একটা সলিউশন তৈরি হয়। যখনই সেন্ট্রিফিউজ করা হবে তখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি ওখানকার মধ্যে যে কোষের ভাঙা টুকরোগুলো রয়েছে সেগুলো সব কিন্তু নিচেতে প্রেসিপিটেট হয়ে যাবে আর উপরের যে জলটা রয়েছে সেই জলের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি হরমোন যেগুলো সেগুলো ডিজলভ হয়ে থাকবে এবং ওই জলটা কিন্তু একদম পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ হবে। এবার ওই জলটাই কিন্তু ইঞ্জেকশনের মধ্যে নিয়ে সেইটা দিয়েই কিন্তু ইঞ্জেকশন করা হবে নতুন মাছগুলোকে, অর্থাৎ যে মাছগুলোকে আমরা অ্যাকচুয়ালি মানে চাষ করতে চাইছি সেই মাছেতে ইঞ্জেকশনটা দেওয়া হয় এবং সেই জন্যই কি হয় মনোকালচার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখো করা সম্ভব হয়।
এবার যেটা করা হয় যে অ্যাকচুয়ালি যে মাছেতে আমরা ডিম পাড়াতে চাইছি, অর্থাৎ 6 মাস বাদে যে মাছগুলো বেশ বড় হয়েছে, যে মেল এবং ফিমেল মাছগুলো, সেই মাছগুলোর মধ্যেতে অ্যাকচুয়ালি ইঞ্জেকশন দেওয়া হয়। এবার ধরো যখন মাছ নির্বাচন করা হচ্ছে, সব থেকে বড় বা ম্যাচিওর সাইজের মাছগুলোকেই নেওয়া হয় এবং আর্টিফিশিয়ালি তাদের মধ্যে দেখো অ্যাকচুয়ালি হাইপোডার্মাল সিরিঞ্জ দিয়ে, মানে যেটা যে স্কিনের ঠিক নিচেতে ইঞ্জেকশনটা দেবে, সেরকম সিরিঞ্জ দিয়ে অ্যাকচুয়ালি ওই নির্যাসটাকে দিয়ে দেওয়া হয়। তার মানে কি করা হলো, আগের পিটুইটারি যেহেতু রেখে দেওয়া হয়েছিল, তাহলে সেখানকার মধ্যে এফএসএইচ এলএইচ হরমোনগুলো সব দেখো এই সলিউশনে এসছে। এবার যখনই ইনজেক্ট করা হচ্ছে তখন এই নিজস্ব দেখো এফএসএইচ এলএইচ তো রয়েছে অল্প হলেও, যেহেতু বর্ষাকাল নয় সেই জন্য কিন্তু এফএসএইচ এলএইচ খুব বেশি নেই, কিন্তু দেখো ইঞ্জেকশনের মাধ্যমে এফএসএইচ এলএইচ হরমোন দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অটোমেটিক্যালি তখন টেস্টিস ওভারি সেগুলো ডেভেলপ হতে শুরু করবে এবং এরা কিন্তু ডিম পাড়তে শুরু করবে। এবার ফিমেল মাছ যেটা হয় তাকে কিন্তু দুবার ইনজেক্ট করা হয়। ফার্স্টে প্রত্যেক কেজি বডি ওয়েটের সাপেক্ষে 2 থেকে 3 ml করে ইঞ্জেকশন দেওয়া হয় এবং এর 6 থেকে 7 ঘন্টা বাদে একটু বেশি পরিমাণে, যেটাকে বলা হয় নকআউট ডোজ, তো সেটা মোটামুটি 5 থেকে 8 ml পার কেজি বডি ওয়েটে ইঞ্জেকশন দেওয়া হয়। ফিমেল মাছকে যখন সেকেন্ড টাইম ইঞ্জেকশন দেওয়া হয় তখনই কিন্তু মেল মাছকে একবারই ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে পার কেজি বডি ওয়েটের সাপেক্ষে 2 থেকে 3 ml, এবং এইভাবেই কিন্তু ইঞ্জেকশন অ্যাকচুয়ালি দেওয়া হয়। এবার অনেক ক্ষেত্রে এইভাবে পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করে সেটাকে স্টোর করে ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। তো সেই জন্য এখন কিছু কোম্পানি আছে যারা কিন্তু এইরকম ইঞ্জেকশন রেডিমেড তৈরি করেই বাজারে বিক্রি করে, এবং তাদের যে অ্যাকচুয়ালি যে মেডিসিনটা পাওয়া যায় বা যে ইঞ্জেকশনটা যার মধ্যে এফএসএইচ এলএইচ এর পার্সেন্টেজ বেশি, সেটার নাম হচ্ছে ওভাপ্রিম। এবং ওভাপ্রিমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সালমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ এবং ডোমপেরিডন, এই দুটো অ্যাকচুয়ালি কেমিক্যাল মেশানো থাকে, একটা হরমোন একটা কেমিক্যাল, এই দুটো মিলেই কিন্তু দেখা যায় যে অ্যাকচুয়ালি পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, এবং যার জন্য আর্টিফিশিয়ালি স্টিমুলেট করার জন্য ওখানে অটোমেটিক্যালি ওদের কিন্তু টেস্টিস ওভারির ডেভেলপমেন্টটা হয়। এবং যখনই ইঞ্জেকশন দেওয়া হয় তখন ইঞ্জেকশন দেওয়ার সময় সেটা দেখো পিঠের দিকেতেও ইঞ্জেকশন দেওয়া হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে সেটা হয়তো যে মানে কোনো কোনো সময় দেখা যায় যে মানে পেলভিক ফিন যেটা রয়েছে, তো সেই পেলভিক ফিনের কাছাকাছিও ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, কিন্তু মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইঞ্জেকশনটা দেওয়া হয় যাতে এটা কোনো মানে কোনো অর্গ্যানকে ড্যামেজ না করে ফেলে। এবার যে ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় হাইপোডার্মিক সিরিঞ্জ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এটা 2 সিসির যে অ্যাকচুয়ালি যেগুলো পাওয়া যায় সিরিঞ্জ, সেইগুলোই এখানে ইউজ করা হয়। এবার মোটামুটি যেটা দেখা যায় যে 1 থেকে 3 কেজির কার্পই সব থেকে বেশি ইঞ্জেকশনের জন্য দেওয়া হয়, এবং 1 থেকে 3 কেজির কার্পের জন্য যে ইঞ্জেকশনের সিরিঞ্জ ব্যবহার করা হয় সেটা হচ্ছে 22 নম্বর। যদি কার্পের সাইজ একটু বড় হয় তাহলে 19 নম্বর সিরিঞ্জ ইউজ করতে হয়, আর যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে 18 নম্বর 24 নম্বর সিরিঞ্জ সেখানে ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি এগুলো গোটাটাই কিন্তু ওই যে নিডলতে যেটা থাকে তার ডায়ামিটারের উপরে ভিত্তি করে, কারণ যত বড় মাছ হবে তার ইঞ্জেকশনটা তার ভেতর অব্দি যেতে হবে, কিন্তু ছোট মাছ হলে তার অ্যাকচুয়ালি ইঞ্জেকশনের যে সিরিঞ্জটা সেটার আকৃতি ছোট হতে হবে। তো তার জন্যই কিন্তু আলাদা আলাদা মাছের জন্য আলাদা আলাদা রকম ব্যবহার করা হয়। তবে ম্যাক্সিমাম যেটা ইউজ হয় সেটা হচ্ছে 22 নম্বর যে সিরিঞ্জ, সেটাই 1 থেকে 3 কেজির মাছকেই ম্যাক্সিমামই সেখানে ইনজেক্ট করে ডিম পাড়ানোর জন্য চেষ্টা করা হয়। আর যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি যে সলিউশন যেটা প্রিপেয়ার করা হয়েছে সেটা 2 ml এর থেকে কম মাছের দেহেতে দিতে হবে, তাহলে সেটা অ্যাকচুয়ালি মাছের মাসেলে, অর্থাৎ মাছের ক্ষেত্রে পিঠের দিকেতে ইঞ্জেকশনটা দেওয়া হয়। কিন্তু যদি দেখা যায় যে 2 ml এর থেকে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে দিতে হবে, তখন কিন্তু পেটের দিকেতে ইঞ্জেকশনটা দিতে হয় যাতে ওটা সিলম বা বডি ক্যাভিটি সে তার মধ্যেতে ইঞ্জেকশনটা অ্যাকচুয়ালি পড়ে, নইলে কিন্তু এটা মাসেল কন্ট্রাকশন বা মাসেল ক্র্যাম্প ঘটিয়ে দিতে পারে। তো এই ব্যাপারগুলো একটু ঠিকঠাক করে খেয়াল রাখতে হয়। এবার ইঞ্জেকশন দেওয়ার বেশ কিছুক্ষণ বাদে ওই মাছগুলোকে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে ওগুলোকে জলে ছেড়ে দেওয়া হয়, এবং খেয়াল রাখা হয় যে ওই মাছগুলো ডিম পাড়তে শুরু করছে কিনা। যখনই দেখা যায় যে জলের মধ্যেতে ছোট চৌবাচ্চায় ছেড়ে দেওয়া হয় যাতে অবজার্ভ করা সুবিধা হয়। এবার ছোট চৌবাচ্চার মধ্যে যখনই মাছগুলো ঘুরছে, এবার খেয়াল রাখা হয় যে কখন তারা ডিম পাড়তে স্টার্ট করছে। যে মুহূর্তে ডিম পাড়তে স্টার্ট করে সেই মুহূর্তে মাছগুলোকে তুলে নিয়ে, যেমন দেখা যায় যে ফিমেল মাছের পেটেতে চাপ দিয়ে ডিমগুলোকে সব বার করে নেওয়া হচ্ছে আর্টিফিশিয়ালি, এবং তারপর যেটা করা হয় যে মেল মাছগুলো থেকেও দেখো তুলে তার পেটেতে চাপ দিয়েও দেখো স্পার্ম যেগুলো সেগুলোকে বার করে নেওয়া হচ্ছে। এবার আর্টিফিশিয়ালি অ্যাকচুয়ালি কন্টেনারের মধ্যে দেখো স্পার্ম উভা পেয়ে গেছে,
এবার পাখির পালকে করে এদের দুটোকেই অ্যাকচুয়ালি ভালো করে মিশিয়ে দেওয়া হয় যাতে 100% ফার্টিলাইজেশন হয়। এবার এইভাবে যখন পেটে চাপ দিয়ে যখন শুক্রাণু বা ডিম্বাণুকে বার করা হচ্ছে, সেই মেথডটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ট্রিপিং মেথড। আর যখন পালকের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুকে অ্যাকচুয়ালি পরস্পরের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় ফেদারিং প্রসেস। এবার এই দেখো, এই স্ট্রিপিং আর ফেদারিং করার পরই যেটা হয় সেটা হচ্ছে 100% প্রায় ফার্টিলাইজড হয়ে গেছে ডিমটা। এইবার এগুলোকে নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি কালচারের মধ্যেতে নিয়ে যাওয়া হয়। তাহলে এইভাবে যখন দেখো কাজটা করা হচ্ছে, এখানে কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট মাছেরই ডিম সেখানে তৈরি হচ্ছে, মানে মনোকালচার। এবার দেখো এই পদ্ধতির কিছু দেখো ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিকগুলো কি কি? সেটা হচ্ছে এইভাবে দেখো পিওর এগ পাওয়া যায়, মনোকালচার পদ্ধতি আমরা চালাতে পারি। সেকেন্ড হচ্ছে এক ওয়েস্টেজ খুবই কম হয়, মানে এখানে কিন্তু ওয়েস্টেজ খুব কম, কারণ ফেদারিং এর ফলে 100% ফার্টিলাইজেশন হয়ে যায়, যার জন্য অনেক বেশি ইকোনমিক হয়। কিন্তু এর ক্ষেত্রে দেখো এর যেটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে সেটা হচ্ছে এক্ষেত্রে যেহেতু দেখো আলাদা আলাদা রকম বিভিন্ন মাছের মধ্যে ক্রসিং হচ্ছে না, সেই কারণে কিন্তু এখানেতে লেস অ্যাডাপটিভ উইক ব্রিড তৈরি হয়, কারণ কোনো ভেরিয়েশন খুব একটা হয় না। এবং মানে জেনেটিক অল্টারেশন, মানে যেহেতু ক্লোন জীবের মতো, মানে একই রকমের নেচারের জীব প্রচুর তৈরি হয়, সুতরাং এদের মধ্যে কিন্তু যে একটা জীবের থেকে একটা জীবের যে ভেরিয়েশন, সেইটাও কিন্তু এদের সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সেই জন্য দেখা যায় যে এর কিছু ভালো দিক আছে, কিন্তু কিছু খারাপ দিকও আছে। কিন্তু ওভারঅল বলা যেতে পারে এটা অ্যাকচুয়ালি একটা সেফ প্রসেস, অনেকটা ভালো প্রসেস, কিন্তু খুব সফিস্টিকেটেড। কারণ এই পদ্ধতিগুলোর মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু আবার দেখো গোটা জিনিসটাই কিন্তু লস হয়ে যাবে। তো সেই জন্য খুব এক্সপার্ট মানুষজনের সাহায্য নিয়ে এই ধরনের চাষ করলে সেক্ষেত্রে কিন্তু ভালো দিকটাই তার রয়েছে। এবার অন্যদিকে চলে আসছি যে এরকম ফার্টিলাইজড করার পর সেগুলোকে কালচার করতে হবে, এবং কালচার করার জন্যই অ্যাকচুয়ালি কিছু ওই চৌবাচ্চা তৈরি করা হয়, এবং সেগুলোকেই বলা হয় সেটা হচ্ছে হাপা। এবার হাপা মেনলি দু রকমের হয়, একটা হচ্ছে ব্রিডিং হাপা, একটাকে হ্যাচিং হাপা বলে। ব্রিডিং হাপা যেটা হয় সেটা হচ্ছে যে মাছগুলোকে ইঞ্জেকশন দেওয়ার পর ছোট ছোট চৌবাচ্চার মধ্যে ফেলে দেওয়া হয়, এবং সেইখানেতে অবজার্ভ করা হয় যে তারা ডিম পাড়তে শুরু করছে কিনা। এবার ডিম পাড়তে শুরু করলেই সেই মাছগুলোকে তুলে এনে অ্যাকচুয়ালি পেটে চাপ দিয়ে ডিমগুলোকে বার করে নেওয়া হয়। তো এই যে জিনিসটা, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্রিডিং হাপা। আর অন্যদিকে এবার যখন ডিমগুলো তৈরি হয়ে গেল, সেই ডিমগুলোকে নিয়ে আবার একটা পরিষ্কার চৌবাচ্চা জলের মধ্যে ডিমগুলোকে ফেলে রেখে দেওয়া হয়, এবং সেই ডিমগুলোকে ফেলে রাখার পর দেখা যায় যে মোটামুটি 18 থেকে 24 ঘন্টা বাদে ওই ডিমগুলো থেকে ছোট ছোট একদম যে মানে স্পঞ্জ যেগুলোকে বলা হয়, যে ডিম পোনা, তো সেই ডিম পোনাগুলো ওখান থেকে বেরোয়। তো সেই যেখানেতে সেকেন্ড টাইম যেখানে ওই চৌবাচ্চার মধ্যে ওটাকে ফেলে রাখলো, সেইটাকেই বলছে সেটা হচ্ছে হ্যাচিং হাপা। তাহলে ব্রিডিং হাপা হচ্ছে যেখানে ইঞ্জেকশন দেওয়ার পর মাছটাকে রাখা হচ্ছে, যেখানেতে ওরা অ্যাকচুয়ালি স্পার্ম ওভার রিলিজ করছে। আর হ্যাচিং হাপা হচ্ছে ডিমগুলো ফার্টিলাইজড ডিমগুলোকে যেখানে রাখা হচ্ছে, এবং যেখানে ওই ফার্টিলাইজড এগ থেকে অ্যাকচুয়ালি ডিমগুলো থেকে ছোট ছোট যে একদম প্রথম স্টেজ যে স্পন, সেই স্পনটা অ্যাকচুয়ালি বেরিয়ে আসছে। তো সেই গঠনটাকেই বলা হচ্ছে। তাহলে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ব্রিডিং হাপা, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যাচিং হাপা। এবার হ্যাচিং হাপা সেটা অনেক সময় পুকুরের জলের মাঝেতেও এরকম নেটের মাধ্যমে তৈরি করা যেতে পারে, বা অনেক ক্ষেত্রে মাটির মধ্যেতে কোথাও একটা চৌবাচ্চার মতো তৈরি করে সেটা অ্যাকচুয়ালি করা যেতে পারে। এবং কোনো কোনো জায়গাতে দেখো এই যে এরকম সিমেন্টের মতো বাঁধানো একটা জায়গাতে, সেখানেতে ওই রকম মানে ব্রিডিং হাপা বা হ্যাচিং হাপা তৈরি করা হয়। এই ধরনের জিনিসগুলো যেটা হয় সেটাকে চাইনিজ অ্যাকচুয়ালি হাপা বলে, এবং যেখানেতে এই জিনিসগুলো তৈরি করা হয় সেই জায়গাটাকে বলা হয় হ্যাচারি। তো অ্যাকচুয়ালি যদি এরকম সিমেন্ট দিয়ে বাঁধানো জিনিসের মধ্যেতে করা হয় তখন সেটাকে বলা হয় চাইনিজ হ্যাচারি। আর যেখানেতে কাঁচের পাত্রের মধ্যেতে ওই অ্যাকচুয়ালি ডিম পাড়ানো বা ওখানে ওই প্রথম অবস্থায় যে স্পনগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে যদি ডেভেলপ করানো হয়, তখন সেটাকে বলা হয় গ্লাস জার হ্যাচারি। তো দু রকমই করা যেতে পারে। এটা দেখো পুরোপুরি ইনডোর সিস্টেম, কিন্তু এটা একটু কস্টলি, আর এটার কস্টিংটা কিন্তু কম্পারেটিভলি একটু কম। এর পরবর্তী ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে ডিমটা তো পেয়ে যাওয়া গেছে, এবার আস্তে আস্তে যেটা করা হবে সেটা হচ্ছে এই ডিমগুলোর থেকে যে স্পনগুলো বেরোলো সেগুলোকে গ্রোথ ঘটানো হবে। এবার গ্রোথ ঘটানোর জন্য কিন্তু আলাদা আলাদা প্রত্যেকের নিউট্রিশন দরকার, আলাদা আলাদা জল সেখানে দরকার, এবং সেই জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা এনক্লোজ সিস্টেমে একটা বদ্ধ জলাশয়ের মধ্যেতে তাদের গ্রো করানো হয়, কারণ সেখানেতে ড্রেনের জল বা নোংরা জল পড়লে সেক্ষেত্রে কিন্তু মাছ মরে যেতে পারে।
এবার প্রথমেই দেখা অ্যাকচুয়ালি স্পঞ্জ যেগুলো তৈরি হয় সেগুলোকে নিয়ে এসে প্রথমেই একটা ছোট সাইজের পুকুরে ফেলা হয়, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মোটামুটি 60 ফুট, 40 ফুট এবং 5 ফুট ডেপথ এটা। এবং সেখানেতে মোটামুটি দেখা যায় যে স্পনগুলোকে এনে ফেলা হয় এবং স্পন যেটা রয়েছে সেই স্পনটা এখানেই কিন্তু বড় হয়ে ফ্রাইয়ে কনভার্ট হয়। এবং সবসময় খেয়াল রাখতে হয় যে 3 থেকে 4 লাখের বেশি ফ্রাই যেন এখানেতে গ্রো না করে। মানে স্পন যেটা ফেলা হবে সেটা মোটামুটি 3 থেকে 4 লাখ, এবং এখানেই থেকে ওরা কিন্তু ফ্রাই যেটা অর্থাৎ 1 ইঞ্চি, মানে ওটা যখন প্রথম এনে ফেলা হচ্ছে সেটা হচ্ছে 6.5 থেকে 7 মিলিমিটার, কিন্তু এখান থেকে যখন ম্যাচিওর হবে তখন সেটা অ্যাকচুয়ালি 1 ইঞ্চি মতো তার লেন্থ হবে। তো সেইটা মোটামুটি রাখা হয় এবং এটা এই জলটা মাঝে মাঝেই বার করে দেওয়া হয় এবং মাটির নিচেতে সেখানেতে চুন ছড়িয়ে দেওয়া হয় এবং সার হিসেবে সেখানে গোবর সার দেওয়া হয় এবং প্রত্যেক একরের সাপেক্ষে 8 থেকে 9 টন করে করে গোবর এই হিসেবে ওটাকে দেওয়া হয়। এরপর এখানে যখন ফ্রাইগুলো তৈরি হয়ে যায় সেইগুলোকে নিয়ে গিয়ে শিফট করে দেওয়া হয় এর থেকে বড় একটা জায়গায়, যেখানে ফ্রাই থেকে এরা কনভার্ট হয় যেটা সেটা হচ্ছে ফিঙ্গারলিং। তো এই ফিঙ্গারলিংয়ে যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় যেটা সেটা হচ্ছে রেয়ারিং পন্ড। রেয়ারিং পন্ডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেশ কিছুটা বেশি হয় এবং সেটা 70x50x10 ফুট, এবং এখানে মোটামুটি দেখা যায় যে ওই ফ্রাই যেটা ছাড়া হয় সেখান থেকে ওটা কনভার্ট হয় ফিঙ্গারলিংয়ে, মানে 1 ইঞ্চি লেন্থ থেকে ওটা 4 ইঞ্চি লেন্থে কনভার্ট হয় এবং সেটার জন্য সময় লাগে 4 থেকে 6 মাস। এরপর ওই ফিঙ্গারলিং যেগুলো রয়েছে মানে চারাপোনা যেগুলো সেইগুলোকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় বড় পুকুরের মধ্যে, এবং সেখানে দেখো প্রায় 400 ফুট, 100 ফুট আর 10 ফুট গভীর এইরকম একটা জায়গাতে। এবং সেখানে আগে থেকেই কিন্তু একটু চুন ছড়িয়ে দেওয়া হয় যাতে ওখানে ডিসইনফেক্টেন্ট মানে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, এবং সার দেখবে ওই যে মহুয়া খোল বা তোমার গরু গোবর সার এইগুলো ছড়িয়ে দেওয়া হয় যাতে সেখানেতে অ্যাকচুয়ালি গ্রিন প্ল্যান্ট যেগুলো সেগুলো বাড়তে পারে, এবং এটাকে বলা হয় স্টকিং পন্ড। এবং এখানে কিন্তু একদম ওই যে ফিঙ্গারলিং যেগুলোকে ছাড়া হলো, যে সেখানে চারাপোনা যেগুলোকে ছেড়ে দেওয়া হলো 4 ইঞ্চি, সেখান থেকে একদম পুরো ম্যাচিওর স্টেজ যেটা সেই ম্যাচিওর স্টেজেতে পৌঁছায়, এবং এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি স্টকিং পন্ড। তো এইভাবেই কিন্তু মাছ চাষ যেটা সেটা করা হচ্ছে। এবার আরও পুকুরে ছাড়াও আরও অন্যান্য জায়গাতে অনেক সময় আর্টিফিশিয়ালি মাছ চাষ করা হয়, যেমন বাঁধ কালচার। এটা খুব ইম্পর্টেন্ট যে বিভিন্ন জায়গায় আমরা জানি যে নদীতে জলের সাপ্লাই সারা বছর রাখার জন্য বাঁধ নির্মাণ করা হয়। তো যখনই বাঁধ নির্মাণ করা হয় তখনই একটা জায়গায় কিন্তু জল মানে প্রচুর পরিমাণে সারা বছরই প্রায় স্টোর থেকে যায়। এবার দেখা যায় যে সেইখানেতেও কিছু মাছ চাষ করা হয়। এবার যে বাঁধগুলোতে সারা বছরই জল থাকে সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ওয়েট বাঁধ। আর কিছু বাঁধ আছে যে বাঁধগুলোতে দেখা যায় বর্ষাকালের টাইমটাতেই হয়তো মেনলি জল আছে, বাকি টাইমগুলো সেই রকম জল থাকে না। তো সেইগুলোকে বলা হয় ড্রাই বাঁধ, মানে সেখানেতে কি হয় শুধু বর্ষাকালেই চাষ করা যায় কিন্তু অন্যান্য সময় চাষ করা যায় না। কিন্তু ওয়েট বাঁধ সেখানে কিন্তু সারা বছরই চাষ করা সম্ভব হয়। তো এটাও দেখো কালচার মেথডের মধ্যে পড়ছে। আবার কোনো কোনো জায়গায় সুয়েজ ওয়াটার মানে নোংরা জল, যে এই নর্দমার যে জল সেইগুলো যে নালী পথ দিয়ে যাচ্ছে সেইখানেতে অনেক সময় বাঁশের খাঁচা তৈরি করে বিভিন্ন রকমের ক্যাটফিশ মানে মাগুর মাছ জাতীয় মাছ সেখানেতে বাঁশের খাঁচার মধ্যে চাষ করা হয় নোংরা জলেতে। তো যেগুলোকে আমরা হাইব্রিড মাগুর বলি, যেগুলো আকারে অনেক বড় হয়, অনেক জায়গাতেই কিন্তু এরকম ওয়েস্ট ওয়াটার, কারণ তারা যে কোনো খাবার খায় সেই জন্য খুব কম খরচায় অ্যাকচুয়ালি কিন্তু ওদেরকে ওখানে পালন করা সম্ভব হয়। তো এইরকম সুয়েজ ওয়াটার ক্যাটফিশ কালচার অনেক জায়গাতে আছে যেখানে বাঁশের খাঁচা নির্মাণ করা হচ্ছে। এখানে দেখো ওই 2 মিটার বাই 1 মিটার বাই 75 সেন্টিমিটার মাপের খাঁচাগুলো তৈরি করা হয় এবং সেখানে মাছগুলোকে ছেড়ে দিয়ে অ্যাকচুয়ালি এরকম ড্রেনের জল যেখান দিয়ে যাচ্ছে বা নোংরা জল যেখান দিয়ে যাচ্ছে সেখানে রেখে দিলে কিন্তু মাছের গ্রোথ খুব বেশি হয়। তো এই টাইপের মাছ চাষও করা যেতে পারে। আর একটা টাইপের মাছ চাষ হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কম্পোজিট ফিশ কালচার, যেখানেতে অ্যাকচুয়ালি যে একসাথে অনেক রকমের মাছ চাষ করা যেতে পারে। কারণ কি হয় যে মাছগুলোর যদি একটু ভালো করে দেখা যায় তাহলে সব মাছ কিন্তু এক জায়গাতেই থাকে না। যেমন দেখা যায় কাতলা মাছ জলের ওপরের দিকে থাকে, জলের মাঝামাঝি থাকে রুই মাছ, এবং জলের নিচের দিকে থাকে মৃগেল মাছ, এবং তিনজনকার থাকার জায়গাও আলাদা এবং খাদ্য অভ্যাসও আলাদা। তার জন্য দেখা যায় যে অ্যাকচুয়ালি কাতলা মাছ জলের ওপর সারফেসে যে সমস্ত অ্যালগিগুলো থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন জু প্ল্যাঙ্কটন সেগুলোকে খায়। রুই মাছ জলের মাঝামাঝি অঞ্চলের সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন জু প্ল্যাঙ্কটন খায়। আর মৃগেল মাছ জলের নিচে একদম মাটির ওপরকার জু প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলোকে খায়। সুতরাং দেখো খাবার বা বসবাসের জন্য এটা কিন্তু কেউ কারোর সাথে মারপিট করবে না। সেই কারণে একটা রেশিও মেনটেন করে কিন্তু এদেরকে চাষ করা যেতে পারে। যেমন কোনো একটা বলা হচ্ছে যে একটা 1 একর যদি একটা জলাশয় সেখানে থাকে, সেখানে
একসাথে 1200টা কাতলা মাছ, 900টা রুই মাছ এবং 1500টার মতো মৃগেল মাছ একসাথে চাষ করা সম্ভব। আবার কোনো সময় যদি এন্ডেমিক স্পিসিস আর এক্সোটিক স্পিসিস মানে আমাদের দেশীয় মাছ এবং বাইরেকার মাছ একসাথে চাষ করতে চাই, তাও করা যেতে পারে। যে ঠিক যেরকম কাতলা রুই মৃগেলের ব্যাপার আছে, সেরকমই সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্পের ব্যাপার আছে। তো উপরের লেয়ারে থাকার জন্য কাতলা 100টা রাখলে সিলভার কার্প 200টা রাখতে হবে, মোটামুটি 1:2 রেশিও। মানে এগুলো একটা এক্সপেরিমেন্টালি দেখা হয়েছে যে কোন রেশিওতে মাছ রাখলে, কত সংখ্যায় রাখলে সেক্ষেত্রে রেজাল্ট সবচেয়ে ভালো হয়। তো তার সাপেক্ষে এই কাজটা করা হয়। সেরকমই মিডিল লেয়ারে রুই মাছ এবং গ্রাস কার্প রাখা হয়, যেটা 3:1 অনুপাতে রাখা হয়, এবং বটমের ক্ষেত্রে মৃগেল মাছ এবং কমন কার্প রাখা হয়, যেটা অ্যাকচুয়ালি দেখো 1:1 অনুপাতে রেখে সেখানে চাষ করা হয়। তাহলে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু চাষগুলো করা হয়। এবার দেখো মাছের কিছু রোগ সম্পর্কে পড়বো। একটা হচ্ছে ফিন রট, যে ক্ষেত্রে কি হয়, মাছের পাখনা পচন। অনেক ক্ষেত্রেই মাছের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পাখনা, যেটা সেটা হয়তো কোনো ক্ষেত্রে হয়তো সেটা নষ্ট হয়ে যেতে পারে, যে প্যারাসাইটিক ডিজিজের ফলে এটা নষ্ট হয়ে যায়, তো সেটা হচ্ছে পাখনা পচন। এবার সেক্ষেত্রে দেখো অ্যান্টিবায়োটিক বা কপার সালফেট সলিউশনের মধ্যে মাছটাকে কিছুদিন রাখলে এরা কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়, এবং অনেক সময় পুকুরের জলের মধ্যে একটা পার্সেন্টেজে এটা কিন্তু মানে মিশিয়ে দেওয়া যেতে পারে, তাতে কিন্তু এটা রোগটার অনেকটা উপশম হয়। ঠিক সেরকমই দেখা যায় যে আরও একটা ফাঙ্গাল ডিজিজ হতেই পারে, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি গিল রট, যে এক্ষেত্রে ফুলকা পচে। তো এক্ষেত্রেও মাছটাকে তুলে এনে যখনই এইরকম রোগ শুরু হয়, তখন তুলে এনে ওটাকে দেখো 3.5% NaCl সলিউশনে 5 মিনিট রাখা যেতে পারে, বা KMNO4 সলিউশনে 2 মিনিট রাখা যেতে পারে, বা ওই মাঝে মাঝে এই রোগগুলোকে আটকানোর জন্য জলের মধ্যেতে চুন মেশাতে হবে, যে মাছ ছাড়ার আগে চুন মিশিয়ে ডিসইনফেক্টেন্ট করতে হবে। এটা ছাড়াও ড্রপসি বলে একটা ডিজিজ আছে, যে ড্রপসি যেটা রয়েছে সেটা ব্যাকটেরিয়াল ডিজিজ একটা, এবং ড্রপসিতে পেটটা ফুলে যায়, মানে পেটের ইনফেকশন হয় এবং পেটটা ফুলে যায়, এটা জল নোংরা হলেই হয়। আর আর্গুলোসিস, অ্যাকচুয়ালি আর্গুলাস বলে একটা একটো প্যারাসাইট মাছের ক্ষেত্রে অনেক সময় দেহের বাইরেতে গ্রো করে, এবং সেইটা থাকার জন্য অনেক সময় দেখা যায় যে তোমার একটু প্যারাসাইট হিসেবে ওটা থাকার জন্য সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মাছের রোগ সৃষ্টি করে দেয়। তাহলে এই জিনিসগুলো সব কিন্তু আমরা মাছ চাষের ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা দেখি, এবং এগুলো মাছের রোগ, মাছ চাষ করার সময় কিন্তু এই জিনিসগুলো যাতে না হয় সেটাকে আটকাবার সবসময় আমাদের চেষ্টা করতে হবে।